গল্পের আসর মানে একটু ভয়, একটু রোমাঞ্চ, একটু রহস্য, আর রহস্যের সন্ধানে ডিটেকটিভও আছে। এক কথায় নির্ভেজাল গল্পের ভাণ্ডার। বন্ধুরা, গল্পের আসরে আপনাদের স্বাগত। অতনু সামন্ত, মাহা টিম গল্পের আসরের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের ভ্যালুয়েবল ফিডব্যাকের জন্য। যারা আমাদের সাপোর্ট করে যাচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। যারা আমাদের চ্যানেলে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর কমেন্ট করুন। পরের গল্পে আমরা আপনাদের নাম মেনশন করব। আজকের গল্প নিট ব্লিটসের লেখায় হানাবাড়ি। তো চলুন শুরু করা যাক আজকের গল্প হানাবাড়ি। আমি ঠিক বলতে পারবো না বাড়িটা ঠিক কোথায়। মাফ করবেন, ঠিকানা জানালে বাড়ির মালিক আমার নামে মামলা করবেন। লন্ডনে ফিরে এসে অনেক দিন পরে একটা নির্জন বাড়ি খুঁজছিলাম। শহরের সন্নিকটে বাড়িটা হবে, বাগান থাকবে সামনে একটা, আবার ট্রামবাসের হট্টগোল লোকজনও সেখান থেকে শোনা যাবে না, এমন হতে হবে। বেড়াতে বেড়াতে একদিন এরকমই একটা বাড়ির সন্ধান পেয়ে গেলাম। বড় রাস্তা থেকে সামান্য ভেতরে বড় বড় গাছে ঢাকা মস্ত এক বাগান ঘেরা পুরনো ভাঙাচোরা একটা বাড়ি দেখতে পেলাম। নির্জন নিরিবিলি মনে হলো বেশ বাড়িটা। অবশ্য সেটা ভাড়া দেওয়া হবে কি না আর তাতে লোকজন থাকে কিনা কিছুই জানতাম না। বাড়ির গায়েও কোথাও লেখা ছিল না যে এই বাড়িটা ভাড়া দেওয়া হবে। বাড়িটা যেমন করে হোক ভাড়া নিতেই হবে। তবু কেমন যেন জিদ হলো। বাগানের ওক কাঠের দরজাটা ঠেলে খুলতেই সেটা সশব্দে পিছন থেকে বন্ধ হয়ে গেল। এক বিচিত্র জগতে এসে পড়লাম। মৌন নিস্তব্ধতা যেন চারিদিকে। পুরনো একটা ঝর্ণা জল ঝরাচ্ছে নিঃশব্দে। কয়েকটা সুন্দর ফুল ফুটে আছে চারপাশে। কয়েকটা প্রজাপতি উড়ে তাতে বেড়াচ্ছে। বহুকালের অব্যবহারের কাছেই একটা ভাঙা কাঠের আসন ছিল। একটু হেঁটে গিয়ে পাওয়া যায় সদর দরজা। ভয়ে ভয়ে দরজায় কড়া নাড়লাম। দুয়ার খুলল একজন বৃদ্ধ ভদ্রলোক। বুঝতে না পেরে শেষে বললাম, শুনেছিলাম বাড়িটা নাকি ভাড়া দেওয়া হবে। গম্ভীর মুখে ভদ্রলোক বললে, না না, ভুল শুনেছেন। হঠাৎ তার স্ত্রী ভেতর থেকে এসে বললেন, আপনি কি করে জেনেছেন জানি না, তবে সত্যি কদিন ধরে ভাবছি বাড়িটা ভাড়া দিয়ে আমরা গ্রামে চলে যাব। আসুন ভিতরে এসে বাড়িটা দেখেই যান। ভেতরে ঢুকে সমস্ত বাড়িটা ঘুরে দেখলাম। অতি জীর্ণ বাড়িটা, সর্বত্র ইট কাঠ ভেঙে পড়েছে। অনেকদিন আগেকার জীর্ণ সব আসবাবপত্র, তাতে ধুলো ঝুল পড়ে আছে। আমি ভাবলাম পড়াশোনার পক্ষে বাড়িটা আমাকে নিতেই হবে। একটু বিস্ময়ে বললাম, আচ্ছা আপনারা বাড়িটা ছাড়তে চাইছেন কেন? মুখ চোখে ভদ্রমহিলার অস্বস্তির ছায়া পড়ল। তিনি বললেন, সত্যি কথা বলতে কি, এ বাড়িতে আমরা আর টিকতে পারছি না। কোনো চাকর বাকরি এক রাতের বেশি এখানে থাকে না। তাদের ঘরে নানা রকম অলৌকিক ঘটনা ঘটে। তাদের ঘরটা বাড়ির পিছনে। বাড়ির মধ্যেও এ ধরনের নানা প্রকার আওয়াজ শোনা যাচ্ছে। আমার স্বামী কানে কম শোনেন, তার কথা তো ছেড়েই দিন। সারা রাত আমি আমার ঘরে কাদের পায়ের আওয়াজ শুনি। এভাবে আর এ বাড়িতে থাকা চলবে না। এ বাড়িটাতে আমরা অবশ্য বেশি দিন আসিও নি। আমার কাকা শ্বশুরের মৃত্যুর পর এ বাড়িতে আমরাই আসি। বাড়ির পিছনের দিকটা অবশ্য কেউ কোনোদিন ব্যবহার করেন না। যাই হোক, তাদের সঙ্গে কথাবার্তা বলে বহুদিনের জন্য বাড়িটা ভাড়া নিলাম। তারা দুদিন বাদেই সেখান থেকে চলে গেলেন। তবে তারা কি কারণে জানি না, অধিকাংশ পুরনো জিনিসই ফেলে রেখে গেলেন। প্রথম দিন বাড়িতে এসে চারিদিক আমি ঘুরে ঘুরে সব দেখতে লাগলাম। পেছনের একমাত্র ছোট্ট ঘরটাতে তালা দেওয়া ছিল। তালা খুলে ঘরে ঢুকে কেমন যেন সারা গায়ে কাঁটা দিয়ে উঠল। কিরকম যেন অলৌকিক আবহাওয়া সে ঘরটাতে বিরাজ করছে। একবার পা দিয়েই আরও ঘরে যেতে ইচ্ছেই হয় না। শূন্য ছিল ঘরটা। বন্ধ করে দিলাম তাড়াতাড়ি ঘরটা। আমি আর আমার সেক্রেটারি নিয়ে আমার সংসার। দোতলা দুটো ঘরেই আমরা সাজিয়ে বসবাস করতে লাগলাম। বয়সে বড় ছিল আমার সেক্রেটারি। খাওয়া দাওয়া আমরা হোটেলেই করতাম, শুধু রাত্রিবাসটা করতাম এই বাড়িতে। তবে ঘুম আর হতো না। প্রথম দিন সব জানলা দরজা বন্ধ করলাম।
একটা ইলেকট্রিক আলো ছিল আমার মাথার ওপর, তাই শোয়ার আগে একটু বই পড়ছি। হঠাৎ একটা আওয়াজ হলো। নিচের দরজাটা কে যেন সশব্দে খুলল। ভালো করেই শুনলাম, তবে এখন আর শব্দ শোনা যাচ্ছে না, একটা পাতা পড়ারও আওয়াজ নেই। একটু পরেই চমকে উঠে দেখলাম নিচ থেকে সিঁড়ি বেয়ে কে যেন উপরে উঠে আসছে। বিছানায় বসেই শুনলাম পায়ের শব্দ। ওপরের হল ঘরে ঢুকলো, তারপর আমাদের ঘরের দিকে এগোচ্ছে। পরিষ্কার বুঝতে পারছি। আমার ভয়ে বুকটা ধড়াস ধড়াস করছে। পায়ের আওয়াজটা আমার ঘরের সামনেই এগোচ্ছে। আস্তে আস্তে আমাদের ঘরের দিকে এসেই থামলো সেটা। হাতে একটা ডান্ডা আর আলো জেলে অপেক্ষা করতে লাগলাম। বোধহয় কোনো দস্যু ডাকাতি হবে। ধড়াস করে দরজা খুলে দিলাম। না, কেউ তো নেই, শুধুই অন্ধকার। বাঁচলাম। কিন্তু পর মুহূর্তেই আমার মাথার চুল খাড়া হয়ে উঠল। বাইরের উজ্জ্বল আলোতে কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু স্পষ্টই শুনলাম কে যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে। ভয়ে দরজা বন্ধ করে বিছানায় বসে রাতটা কাটিয়ে দিলাম। দিনের আলোতে দেখলাম চারিদিকটা সবই ঠিক আছে। আমি সারা জীবন প্রেততত্ত্ব নিয়েই গবেষণা করছি, তাই স্বপ্ন ভেবে এটাকে উড়িয়ে দিতে পারলাম না। সেক্রেটারি পার্কারকে ডেকে বললাম, কি হে, কাল রাতে কেমন ঘুম হলো? সেক্রেটারি বলল, আর এক রাত এ বাড়িতে থাকলে স্যার পাগল হয়ে যাব। আমি বিরক্ত হয়েই বললাম, তুমি তাহলে কাল রাতে সব শুনেছ, তা সত্ত্বেও আমার খোঁজ নিতে আসনি। বললাম বটে, ভাবলাম আমারই যখন ভয়ে প্রাণ খাঁচা ছাড়া হওয়ার উপক্রম, আর ওনার তো হবেই। সেক্রেটারি বলল, এ বাড়িতে নির্ঘাত ভূত আছে, চলুন আমরা এখান থেকে পালাই। আমার সাহস বাড়ল আর ভয়ে দেখে। বললাম, ভূত আছে জেনেই তো এ বাড়িতে এসেছি, যাই হোক না কেন আমরা এখানেই থাকব। সব প্রস্তুত করে সেদিন আমরা অপেক্ষা করলাম ভূতের আগমনের। দুটো ইজি চেয়ারে দুজন বসে সারা রাত কফি খেতে খেতে গল্প করে কাটিয়ে দিলাম। প্রথম রাতটা নিরাপদেই কাটলো, তবে একটু তন্দ্রার ভাব এসছিল বটে। ঠিক মধ্যরাতে এক অদৃশ্য পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসতে লাগলো। মনে হলো সিঁড়ির আলোগুলো কে যেন ফস করে জ্বেলে দিল। পার্কার গলায় জোর এনে বলল, এ নিশ্চয়ই কোনো বদমাশ লোক। দুজনে দুটো সিঁড়িতে গিয়ে দাঁড়ালাম। সত্যি আলোটা জ্বলছে, কিন্তু কেউ কোথাও নেই। দেখি হলঘরের সমস্ত আলোও জ্বলছে। পার্কার বলল, সব আলোই তো নিভিয়ে দিয়ে গেছিলাম, কি আবার জ্বাললো বলো তো? নিচে নেমে দেখি হলঘরের সমস্ত জানলা খোলা। আমরা ঘরে ঢুকতেই আলোগুলোকে নিভিয়ে দিল। মেয়েলি কণ্ঠে একটা ব্যঙ্গের হাসি হেসে কে যেন আবার জানলাগুলো বন্ধ করতে লাগলো। আমরা তাড়াতাড়ি উপরে চলে এলাম। আর কিছু ঘটল না সেদিন রাত্রে। পরের দিন আবার আমরা পরামর্শ করতে বসলাম। পার্কার বলল, আমি একটা ভালো জাতের কুকুর এনে বাড়িতে রাখছি। ভূত টুত সব বাজে, দুষ্টু লোকই আমাদের বাড়ি ছাড়া করার জন্যে এসব ভয় দেখাচ্ছে। ভূত কখনো আলো জেলে ভয় দেখায়? আমি বললাম, কিন্তু সিঁড়িতে পায়ের আওয়াজটা। পার্কার বলল, ছেলেবেলায় থেকে শুনে আসছি ভূতের কোনো দেহ নেই, তবে বাড়িতে ঢুকেই কুকুরের চিৎকার শুনলাম। পার্কারের ঘরে সে বাঁধা ছিল। কোনো অদৃষ্ট কিছু দেখে ভয়ে সে ডাকছিল। আমাদেরকে দেখে যেন একটু সাহস পেল। সমস্ত বাড়িটা আমরা কুকুরটাকে নিয়ে ঘুরলাম, কিন্তু বন্ধ সেই ঘরটাতে কুকুরটা কিছুতেই গেল না। কেমন গোঙাতে লাগলো। ভয়ে সে দাঁড়িয়ে কাঁপতে লাগলো। তাকে নিয়ে আমরা আমাদের ঘরে চলে এলাম। পরক্ষণেই কুকুরটা নেতিয়ে পড়ল। এমন সময় শুনতে পেলাম নিচ থেকে কে যেন সিঁড়িতে উপরে উঠছে। আমরা প্রায় জড়াজড়ি করে ঘর থেকে বেরিয়ে এলাম। এবার পায়ের সাথে গলার স্বরও শোনা গেল, আপনারা কি করছেন বলুন তো রাত দুপুরে? বুকে সাহস এলো। দেখি রাস্তার পাহারাওয়ালা পুলিশ। তাকে দেখে আমরা আনন্দ পেলাম। তিনি চটে গিয়ে বললেন, এ কি ব্যাপার বলুন তো? 5 মিনিট আগে দেখলাম আপনাদের সদর দরজা বন্ধ, এখন দেখি হাট করে খোলা, সারা বাড়িতে আলো জ্বলছে, আবার কুকুর একটা কাঁদছে সেটাও শুনতে পাচ্ছি, তাই সোজা উপরে উঠে এলাম। আমরা বললাম, খুব ভালো করেই স্যার সমস্ত দরজা খিল দিয়ে বন্ধ করেছিলাম, কী করে খুললো জানি নে। তাছাড়া সত্যি দেখলাম সব খোলা, আলোও জ্বলছে। পুলিশের সন্দেহ হলো। তিনি বললেন, আমি সারা বাড়ি তল্লাশি করব, আপনারা চলুন আমার সাথে। মনে হয় অজান্তে একদল লোক আপনাদের বাড়িতে ঢুকে পড়েছে। সাহস হলো আমাদের। আমরাও তার সাথে সারা বাড়ি টহল দিলাম। আর কুকুরটা আর উঠল না। কোথাও কিছু না পেয়ে পুলিশ আমাদের নামধাম টুকে সেদিনটা চলে গেল।
সেদিন থেকে কয়েকটা রাত আর নতুন কিছু ঘটলো না। 5 দিন পরে আমার এক পুরনো বন্ধু আমার সঙ্গে দেখা করতে এসে অবাক হয়ে বলল, এ কি, তুমি এ বাড়িতে আছো কি করে? আরে এটা ভূতের বাড়ি। প্রশ্ন করলাম, সে খবর তুমি জানলে কি করে? বন্ধু বলল, বছর কয়েক আগে আমার এক মেসোমশাই কয়েকদিন এখানে থেকেছিল। আচ্ছা, তুমি এক কাজ করো তো, একটা সাদা কাগজ খামে ভরে তোমার টেবিলের দেরাজে রেখে এসো। সেদিন একটা সাদা কাগজ রেখে একেবারেই ভুলে যাই। মাসখানেক পরে আমার বন্ধুদের এ বাড়িতে ডিনারে ডাকি। নানান গল্পের মধ্যে বাড়িতে ভূতের অস্তিত্বের কথা উঠল। তখন বন্ধুরা একটা প্ল্যান চেট করলো। 3 মিনিটের মধ্যে একটা অশান্ত আত্মার আবির্ভাব হলো। কাগজে লেখা ফুটে উঠল, আমি কার্তিক, এ বাড়িতে আগে আমি থাকতাম। আরো কিছু জানতে চাও তো নিচের বন্ধ ঘরে এসো। আমরা বন্ধ ঘরটাতে মোমবাতি জেলে আবার ধ্যান শুরু করলাম। খবর এলো, আমি কার্তিক, এ ঘরেই আমি আমার পিস্তুত ভাই আর্থার লিডেলকে খুন করে পুঁতে রেখেছিলাম। আমরা বললাম, আপনার আত্মার শান্তির জন্যে আমরা কিছু করব? কোনো উত্তর এলো না। অনেকক্ষণ পরে আত্মাটি যেন বিরক্ত হয়েই বলল, দয়া করে বাড়িটি ছেড়ে দাও, তাহলেই আমার যথেষ্ট উপকার হবে। টেবিলে সেদিন দেরাজ থেকে খামে ভরা সাদা কাগজটা বের করে দেখলাম। তাতে হুবহু এসব কথাই লেখা আছে। পরের দিন খুঁজে বাড়িতে পুরনো দলিলপত্র পেয়ে দেখলাম, সত্যি 30-40 বছর আগে এ বাড়িতে কার্ল ক্লিট নামে এক তরুণ জার্মান ডাক্তার ও তার স্ত্রী শার্লেট সুখ শান্তিতে বসবাস করতেন। মাকে আর্থার লিডেল নামে ডাক্তারের এক আত্মীয় কিছুদিন থেকে বাড়িতেই থাকছে। এক রাত্রির পর তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। কার্ল ও শার্লেট তার কিছুদিন পরে এ বাড়ি ছেড়ে জার্মানিতে ফিরে চলে যায়। ইলেকট্রিক আলোর ব্যবস্থাও সেদিনই করলাম। চুনকামও করলাম ঘরটা, চেয়ার টেবিলে সাজালাম, আবার বন্ধুদেরও খবর দিলাম। সন্ধ্যের আগেই এক অন্ধ মিডিয়ামকে সঙ্গে নিয়ে সদলে তারা এসে পড়ল। আমার মনের ইচ্ছা, যেমন করেই হোক কার্ল শার্লেট লিডেলের রহস্যভেদ বের করতেই হবে। তাদের আত্মার শান্তির ব্যবস্থা করব। জীবিত মানুষকে তাদের গোপন রহস্য না জানানো পর্যন্ত তারা হয়তো মুক্ত পাবে না। সিয়ান্সে বসার কিছুক্ষণ পরেই একটা ছায়া দরজার উপর পড়ল। আমরা সে ছায়াটাকে অদ্ভুত রূপ দেওয়ার চেষ্টা করলাম। ধীরে ধীরে ছায়ামূর্তি একটা রূপ ধারণ করল। ঘরে প্রবেশ করল সে। শুকনো চুল, মুখটা যেন অনেক দিন থেকে উস্কে খুচকে আছে, খোঁচা খোঁচা দাড়ি, একটা শীর্ণ চেহারা, তরুণ এক যুবক। আন্দাজ করলাম এই সেই অভিশপ্ত কাল। ঘোলাটে চোখ মেলে আমাদের দিকে চেয়ে বলল, কে হে তোমরা? আমাকে এত বিরক্ত করছো কেন? কি চাও এখানে? আমি বললাম, আমি আপনার প্রতিবেশী, আপনার সঙ্গে পরিচিত হতে চাই। উত্তর এলো, আমি কিন্তু তা চাই না। তোমাদেরকে তাড়াবার জন্য অনেক চেষ্টা করছি। কি কোনো বন্ধুর সঙ্গ চান না? মনে হলো কাল যেন খুশি হয়েছে। ধরা গলায় বলল, আমি তো এ বাড়ি ছেড়ে কোনোদিন কোথাও যেতে পারবো না। এখানে যে আমি পাপ চক্রে বাঁধা। বললাম, লিডেলকে খুনি বা কেন করলেন? কাল উত্তেজিত হয়ে উঠল। এই হতভাগাটাই তো আমার জীবনের শনি। এই সেদিন পর্যন্ত আমি আর শালে এখানে কি ভালোভাবেই না থাকতাম। লিডেল দেশে একটা অপকর্ম করে অন্য ছাড়া হয়ে এসে আমার কাছে আশ্রয় চাইল। দয়া করে তাকে আমি এখানে থাকতে দিই।
আমার অনুপস্থিতিতে সে হারামজাদা আমার স্ত্রী শালেটকে বিরক্ত করত। সেও অনেক দিন এসব কথা গোপন করে, কিন্তু একদিন সে আর পারল না। ঈদের একদিন তাকে চরম অপমান করলে সে কাঁদতে কাঁদতে আমাকে সব কথা বলল। ক্রোধে জ্ঞান শূন্য হয়ে আমি তাকে এই ঘরে খুন করি। তারপর লাশটা এই ঘরেই পুঁতে রাখি। সেই থেকে খালেদ ভয়ে অকালে মারা গেল। তার মৃত্যুর পর আমিও আর থাকতে না পেরে যে ঘরে তুমি আছো সে ঘরেই আমি আত্মহত্যা করি। এরপর থেকে আমরা এখানে বেশ শান্তিতেই কাটাচ্ছি। কেবল মাঝে মাঝে ধূমকেতুর মতো ঈদের এসে আমাদের সুখের সংসার আবার ছাড়খাড় করে দিয়ে যায়। এই রকমই চলে আসছে কত বছর ধরে। এই বাড়িতে তোমাদের মতো বাইরের লোক এসে থাকলে তাকে সহজভাবে শাস্তি দিতে আমরা পারবো না। তুমি যদি সত্যিই আমাদের আত্মার শান্তি চাও তবে এ ঘর ছেড়ে চলে যাও। এ ঘরে একটা টেবিল আর দুটো চেয়ার রেখে যাও। আর সন্ধ্যের পর নিচের তলা এদিকটাতে আর কাউকে আসতে দিও না। পরের দিনই কার্লের নির্দেশ অনুযায়ী সমস্ত ব্যবস্থা করলাম। তারপর থেকে যতদিনে বাড়িতে আছি আর কোনো গোলমাল হয়নি। যেদিনে বাড়ি ছেড়ে চলে যাব সেদিন রাত্রিতে স্বপ্নে দেখলাম কাল আর শালেট হাত ধরাধরি করে আমার শিয়রে এসে দাঁড়িয়েছে। তাদের মুখ প্রসন্ন হাসিতে ভরা। তাদের দেখে আমি বললাম, কাল সকালেই আমি বাড়ি ছেড়ে চলে যাব। আপনাদের আতিথ্যে আমার কোনো অসুবিধে আর হয়নি। আমার কৃতজ্ঞতা নেবেন। হেসে কাল বলল, তোমার মতো বন্ধু আমি কোনো দিন পাইনি পার্থিব জীবনে। কেবল অকৃতজ্ঞেরই দেখা পেয়েছি। আমরাও তোমার কাছে কৃতজ্ঞ থাকলাম। যাওয়ার আগে আর একটা উপকার করে যাও। এ ঘরটার এক কোণে দেওয়ালেরও গায়ে হালেটের একটা ছবি আছে আমারই আঁকা। তুমি ছবিটা পুড়িয়ে ফেলো আর ওই ঘরটা ভেঙে ফেলে দিতে পারো কিনা একবার চেষ্টা করে দেখো। এ জগৎ থেকে যেদিন আমাদের জগতে আসবে জেনে রেখো এখানে তোমার অকৃত্রিম বন্ধু সেদিন তোমাকে আদর অভ্যর্থনা জানাবার জন্য প্রতীক্ষা করে থাকবে। পরের দিন সেই ঘরের এক কোণে একটি সুন্দরী রমণীর ধূলিমালিন বিবর্ণ ছবি দেখতে পেলাম। সেটি তখনই পুড়িয়ে ফেললাম। আমি বাড়িওয়ালা সেই পৌড়ার সঙ্গে কথা বলে যাওয়ার আগে সেই ছোট ঘরটা ভেঙে ফেলার ব্যবস্থাও করে গেলাম। বন্ধুরা, কেমন লাগলো গল্পটি আপনারা অবশ্যই কমেন্ট করে জানান। আর যারা আমাদের চ্যানেলে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইবটা করে ফেলুন। চলে আসুন আমাদের আসরে, একসাথে জমিয়ে গল্প হবে। নমস্কার, ভালো থাকুন।